সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের iON বিজনেস টক শো থেকে। আমরা যে আলোচনায় ছিলাম যে বিশেষ করে আমাদের সরওয়ার ভাইয়ের সাথে ওনার একটা যে লাস্ট ম্যানি ইয়ার্স আপনি যে পাবলিক যে প্রফেশনে আছেন এটা নিয়ে আমরা শুনবো। তার আগে আমি জনাব আনোয়ার ভাইয়ের কাছে যেটা জানতে চাইবো যে বর্তমান যে ক্রাইসিস কিংবা আমরা যে সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে আমরা দেখছি আপনি বিভিন্নভাবে এই দেশে কিন্তু কেয়ার সেক্টর, কেয়ার ইন্ডাস্ট্রি একটা বিশাল একটা বড় সেক্টর এখানে। তো এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে কিন্তু এই আমরা এখনও বোধহয় এই সেক্টরে তেমন একটা মনোনিবেশ করতে পারিনি। আপনার কি কোনো আইডিয়া এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে আমরা কিছুদিন ধরে বেশ আমরা জানি যে এই দেশের বর্তমান গভর্নমেন্ট ফলোয়িং যে ব্রেক্সিট, যেহেতু এদেশে স্কিল ওয়ার্কার দরকার এবং স্কিল ওয়ার্কারের ভিসাটা ওপেন করেছে, যা আগে অনেক ফ্লেক্সিবল অ্যাপ্রোচে। কারণ এখন যাদেরকে ইউরোপ অথবা নন ইউরোপ, ইভেন ইউরোপ থেকে আসতে গেলেও তাদেরকে স্কিল ওয়ার্কার, আর ইউরোপের বাইরে থেকে আসতে গেলেও স্কিল ওয়ার্কার রুটেই আসতে হবে। এখন কেয়ারের ক্ষেত্রে আমরা ডিউরিং যে প্যান্ডেমিক আমরা দেখেছি যে কেয়ারের ক্ষেত্রে যে যারা হেলথ কেয়ার ওয়ার্কার, নার্স, এদেরকে শর্টেজ অকুপেশন লিস্টে এনেছে এবং এটা টেম্পোরারি বেসিসে। সো দেয়ার ইজ এ বিগ স্কোপ এই মার্কেটে যে যারা স্কিল ওয়ার্কার তারা আসার দেশের বাইরে থেকে। এবং সেই ক্ষেত্রে বিশেষ করে যেহেতু আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি, তাহলে আমরা টিভিতে খুব একটা নিউজ দেখেছি যে বাংলাদেশ রেড লিস্টেড, এই ধরনের একটা কথা আমরা শুনেছি হেলথ কেয়ারের ক্ষেত্রে। আসলে এই রেড লিস্টটা কি? অনেকেই কিন্তু খালি বলেছে রেড লিস্টেড। নো, বাংলাদেশ থেকে আনা যাবে না, এটা কিন্তু রেড লিস্ট না। রেড লিস্টটা এটা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু অনেকগুলো কান্ট্রিকে রেড লিস্টেড করেছে যে তাদের যেহেতু নিজেদেরই হেলথ কেয়ার ওয়ার্কার শর্টেজ, ডাক্তার শর্টেজ, নার্স শর্টেজ, সুতরাং তাদের থেকে অ্যাক্টিভ রিক্রুটমেন্ট করা যাবে না। অ্যাক্টিভ রিক্রুটমেন্ট হতে যে আপনি যে ওইখানে অ্যাডভার্টাইজিং করে এজেন্সি খুলে আমি এখান থেকে 10 জন, 20 জন, 30 জন নিব, ওইভাবে আনা যাবে না। কোত্থেকে? যে সমস্ত দেশ রেড লিস্টেড রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম দেশগুলো। কিন্তু তার মানে এটা না যে অ্যাক্টিভ রিক্রুটমেন্ট। কিন্তু নন অ্যাক্টিভ রিক্রুটমেন্ট বলতে বাংলাদেশ থেকে একজন অ্যাপ্লাই করে এখানকার কোম্পানির মাধ্যমে সে অ্যাপ্লাই করে কিন্তু স্কিল ওয়ার্কার বিষয়ে আসতে পারবে, বা হেলথ কেয়ার সেক্টরে। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমাদের দেশে এই যে হেলথ কেয়ার সেক্টরে আসবে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স ওইভাবে নাই, প্রপার ট্রেনিং নেই, এবং তাদেরকে ওইভাবে আমাদের গভর্নমেন্ট স্কিল ওই যে মিডল ইস্টে পাঠানোর জন্য ওইভাবে এই সেক্টরটাতে ওইভাবে জোর দেওয়া হয় নাই। যারা আমাদের দেশে নার্সিং কারা করে, আমাদের দেশে একটা ধারণা করা হয়, আমি সরবরাহ হয়তো অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা যেহেতু দেশে যে যারা নার্সিং করে তার মানে যারা লেখাপড়ায় ভালো না অথবা যারা পুয়ার ফ্যামিলি থেকে আসছে শুধুমাত্র তারাই মনে হয় ওই সেক্টরে যাবে। আপনি একটা ভালো স্টুডেন্ট, একটা ভালো ফ্যামিলি, না ওই নার্সিংয়ে যাওয়া যাবে না বা ওই হেলথ কেয়ার সেক্টরে যাওয়া যাবে না। কিন্তু আপনার ফিলিপিন, শ্রীলঙ্কা, অন্যান্য দেশে এগুলোকে গভর্নমেন্ট প্রমোট করে ওদেরকে স্কিলটা ক্রিয়েট করা হয়। প্রত্যেকটা লোককে যে ডিগ্রি অর্জন করতে হবে, মাস্টার ডিগ্রি, অনার্স ডিগ্রি অর্জন করতে হবে তা না। আমরা অনেকে দেখেছি যে এসএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষার পরে সে হয়তো ওইরকম উচ্চতর ডিগ্রি অর্জন করার ক্যাপাসিটি নেয়, বাট হি অর শি হ্যাজ দ্য স্কিলস। সেই স্কিলসটাকে আমাদের গভর্নমেন্ট, আমাদের যারা দেশে বাংলাদেশের যারা আছে তারা যদি ওটাকে কাজে লাগায় এবং সেই ক্ষেত্রে যদি তাদেরকে ট্রেন আপ করে, তাহলে শ্রীলঙ্কা থেকে যদি অ্যাক্টিভ রিক্রুটমেন্ট করা যায় বা আপনার ফিলিপিন থেকে যদি অ্যাক্টিভ রিক্রুটমেন্ট করা যায়, তাহলে এখন যে সুযোগটা ছিল এই যে আমাদের জব মার্কেট বাংলাদেশ থেকে কিন্তু এই স্কিল ওয়ার্কার ভিসায় কেয়ার সেক্টরে কিন্তু লোক আনার একটা সুযোগ ক্রিয়েট করা ছিল। এটা আমরা দেখেছি কিছু নিউজ যে এখানকার হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশি স্কিল ওয়ার্কার লোক লাগবে, সেটাও বলেছে। এক্সকিউজ মি আনোয়ার ভাই, কলার আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। কাইন্ডলি আপনার নামটা বলবেন আর কোয়েশ্চেনটা করবেন প্লিজ। আসসালাম। জি, মাসুদ বলছিলাম। আচ্ছা মাসুদ ভাই, জি কেমন আছেন? হ্যাঁ ভালো, কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুন্দর প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ একটা টপিক, দুজন গুরুত্বপূর্ণ গেস্ট। থ্যাংক ইউ। আমাদের সর্ব ভাই, আমাদের কমিউনিটির খুবই সুপরিচিতম, তো অনেক ভালো লাগতেছে। সর্ব ভাই সর্বের সাথে কথা বলা যাবে? হ্যাঁ শিওর। সর্ব ভাই শুনছি আপনার কথা। জি সর্ব ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন?
আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক হবে নাকি? জি হ্যালো হ্যালো মাসুদ। হ্যালো, হ্যাঁ জি সরো ভাই, হ্যাঁ, হ্যাঁ, বলেন। শুনছে সরোজ ভাই, শুনছে কিন্তু। দেখতেছি খুব ভালো লাগতেছে প্রোগ্রাম। থ্যাংক ইউ, Thank থ্যাংক ইউ। সুগন্ধার সুন্দর উপস্থাপনা এবং ভালো লাগতেছে। থ্যাংক ইউ মাসুদ। Thank you. হ্যাঁ, জি, ইয়েস। তো জাস্ট হ্যালো বলার জন্য কল দিলাম আর কি। ওকে, কলের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি জি ওকে, তাহলে আমরা আবারও ফিরে যাচ্ছি আপনার আনোয়ার ভাইয়ের কাছে, যেটা নিয়ে বলছিলেন। জি, সো আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা টেম্পোরারি মেজার। সো এখন আমাদের কমিউনিটির অনেকে কিন্তু এখানে কিন্তু কেয়ার ওয়ার্ক মানে কোম্পানির সাথে জড়িত বা বিজনেস করছে, বা অনেকে বিজনেস নতুন করে খোলার চেষ্টা করছে। তো কিন্তু যাদের বিজনেস বর্তমানে এখানে কেয়ার ভিসা, যে কেয়ার হোমের বিজনেস যারা করছেন, তারাও কিন্তু চাইলেই বাংলাদেশ থেকে এখন অ্যাক্টিভ রিক্রুটমেন্ট করতে পারছে না। প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ রিক্রুটমেন্ট কীভাবে করে, বাংলাদেশে ওইভাবে কোয়ালিফাইড নার্স এখানে আসার মতো নাই, কারণ অনেকের IELTS যে ইংলিশ স্কিল সেটাও নাই, কারণ ওইভাবে। তাহলে এখানে কি করতে পারে তারা? তারা করতে পারে সেটা হচ্ছে এখানকার যদি আমাদের বাংলাদেশে ওইভাবে ট্রেনিং সেন্টার করা হয় এবং এদেরকে স্কিল করা হয়। আর শুধু তাই না, আমাদেরকে এখন এনকারেজ করতে হবে আমাদের যারা কমিউনিটি, যারা হয়তো সে অনার্স মাস্টার ডিগ্রি করছে না, বাট ডিপ্লোমা টাইপের যে কোর্সগুলো সেগুলো করার মাধ্যমে তাদেরকে স্কিল আপ করে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টও প্রমোট করতে হবে। গভর্নমেন্ট এটা শুধুমাত্র ইউকের জন্য না, এটা অন্য অন্য দেশেও যেতে পারবে, বাট ইউকেতে যেহেতু এখন এই মুহূর্তে একটা গুড অপরচুনিটি আছে, এটা ইউকেতে আসার জন্য বা অন্য দেশে পাঠানোর জন্য গভর্নমেন্টকে এখানে উদ্যোগ নিতে হবে। আর যে রেড লিস্টেড আছে, রেড লিস্টেড সেটা অ্যাক্টিভ রিক্রুটমেন্ট নাই, কিন্তু সেই ক্ষেত্রেও গভর্নমেন্টকে না, বাংলাদেশ থেকে আমরা ট্রেনিং করবো এবং আমাদের লোকগুলো যাতে যেতে পারে। কারণ এখানে আমি জানি ব্যক্তিগতভাবে অনেক কেয়ার এজেন্সি বা কেয়ার হোম আছে, তারা বলছে ভাই আমরা যদি বাংলাদেশ থেকে আনি, আমরা তো অ্যাক্টিভ রিক্রুটমেন্টের কারণে আমাদের আবার ঝামেলা হবে। তাহলে এই জিনিসটা হয়তো আমাদের গভর্নমেন্ট আইদার যে হু এবং মিনিস্ট্রি অফ হেলথ এখানকার ইউকে, এদের সাথে সমন্বয় করতে হবে। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, sure. বাংলাদেশ থেকে মানুষ, we can't bring people from Bangladesh, too many people, because I work in the Home Office, I know. The main reason, the primary reason that we aren't able to bring people from Bangladesh is trust. Okay. Because the qualifications that they get in Bangladesh, they aren't legitimate. That's what they see here. আপনি যেটা বলছেন, ট্রেনিং সেন্টার ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রেনিং সেন্টার, এটা ব্রিটিশ কাউন্সিল যেটা আছে, British Council, it needs to be linked with British Council. Anybody who comes to this country, the government recognizes the qualifications that comes directly from the British Council, because they are linked to the country here. So any training center you're doing for carers with IELTS, they need to have English to be able to speak. They need to go to a good training center where that qualification will be recognized by the government here. Of course, I mean, এখানে আমি একটা অ্যাড করি আসলে, যেটা ওনার কথার উপরেই, আপনার কথাও সুন্দর। মূলত আমাদের যেটা ট্রেনিং সেন্টার নিয়ে কথা হচ্ছে, আমরা দেখতে হবে যে আসলে প্রপার ট্রেনিং যদি সে না নেয়, অর্থাৎ এখানে আসার পরে সে ডেফিনেটলি কিন্তু কাজ করতে হবে ওই কেয়ার হোমে অ্যাটলিস্ট 5 years, যেহেতু সে একটা ওয়ার্ক পারমিটে থাকবে। তাহলে সেক্ষেত্রে তাকে, অর্থাৎ তাকে মানে সেভাবে ট্রেন হয়েই আসতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় এটার কোনো ভ্যালু নাই। কিন্তু আর অবশ্যই সরোয়ার ভাই যেটা বললেন যে ট্রেনিং সেন্টার, আপনি শুধুমাত্র একটা ওই যে কোচিং সেন্টার খুলে দিলে হবে না, সেটা হয়তো ট্রেনিং সেন্টার, দ্যাট ট্রেনিং সেন্টার হ্যাজ টু বি অ্যাপ্রুভড ইন লিয়েজ উইথ দ্য ইউকে রেগুলেটরি বডি, যে এখানকার যারা একাডেমিক কোয়ালিফিকেশনগুলো রিকগনাইজ করে। কারণ ওটা যদি রিকগনাইজ না করে থ্রু ব্রিটিশ কাউন্সিল, তাহলে ওই ট্রেনিং সেন্টার, এই কাজগুলো কারা করবে? এখন একটা দুইটা হতে পারে, একটা হচ্ছে গভর্নমেন্ট পর্যায়ে করবে, আর একটা হচ্ছে আমাদের এখানকার যারা, যেহেতু আমরা আজকের আপনার টপিক হচ্ছে বিজনেস, এখানকার যারা বিজনেসটা ইনিশিয়েট করবে, আপনি বা সরোয়ার ভাই হুয়েভার, এখান থেকে যারা বিজনেসটা করবে, এই ধরনের বিজনেস করছেন,
তারাও কিন্তু এগুলোকে সমন্বয় করতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউকে হোম অফিস এবং ইউকে মিনিস্ট্রি অফ হেলথ এর মাধ্যমে এগুলো সমন্বয় করতে হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ, আসলে অনেক সুন্দর আলোচনা। আমি মনে করি এটা খুবই উপকারী এই মুহূর্তে। বিশেষ করে আমরা যেটা এখানে কিন্তু আরেকটা বিষয়, যেটা ইন্ডিয়া যেটা করছে, ওরা কিন্তু ভালো রকমের বিশেষ করে কেরালা থেকে, হায়দ্রাবাদ থেকে কিন্তু ভালো রকমের কিন্তু কেরালা এখানে আসছে। হ্যাঁ, আমি জানি, কিন্তু, হ্যাঁ। তো সেখানে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু একটু বোধহয় এখনো পিছিয়ে আছি, যেটা তো আমার মনে হয় এখানে একটু মানে আমাদের দৃষ্টি দেওয়া দরকার যে ট্রেন পিপল যদি হয় তাদের দুইটা ক্ষেত্রে সুবিধা। একটা হচ্ছে তারা জব তাদের ফিক্সড, এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এটা হ্যাঁ, তারা বিকজ এটা একটা সিকিউর একটা জব, কিন্তু এখানে দরকার আছে, তাই না? তো এইটা মনে হয় আমাদের খুব উপকারী একটা বিষয়। যদি আমরা সঠিকভাবে যদি এটাকে কেয়ার করতে পারি, সঠিকভাবে যদি এই মানে ওয়েটা যদি আমরা মেনটেন করি, তাহলে সবার জন্য ভালো হয় এটা। তো যা হোক, আমরা আরেকটা বিষয় নিয়ে, যেহেতু কেয়ারের সম্পর্কে আমরা ভালোই, এবং আপনার সাথে আপনি একটু আগে আমাকে যখন বলছিলেন আপনার কথার মধ্যে যে আমরা আবার ফিরে যাচ্ছি যে জব ইন্টারভিউ, যেহেতু আমরা চাই যে আমাদের ছেলেরা যেখানে যারা সদ্য পাশ করলো, তারা ব্যাচেলর কিংবা মাস্টার্স যারা কমপ্লিট করছে, তাদের জন্য তারা এই যে একটা ভালো জব পেতে হলে তাদের জব ইন্টারভিউর ক্ষেত্রে কোন কোন বিষয় মূলত তাদের মানে গুরুত্ব দেওয়া উচিত? For any job interview, the first thing you need to understand before you can even get to the interview, you need to be able to understand how to complete the application form. আমরা তো এখন সিভিল সার্ভিসে আছি না, এখানে we rely on something called success profile. All our jobs that are advertised in the civil service website, you need to understand what is it that the job is asking for you to complete in your application. The application is not just about, oh, I've done this. You need to show experience, how you've done, how you've worked using the competencies and success profile. Only when you've been able to master that, that will then take you to the interview. But that is the most important thing. You need to understand how the application process is completed. Once that is completed, and you've got the interview, the most important part for the interview is preparation. If you don't prepare for the interview and think about what sort of questions that they may ask you relating to the application process, then there's no benefit in completing the application if you're not done some planning, preparation to go to the interview. For junior level jobs, the interviews are quite straightforward. Once you've completed the application forms, it's very straightforward. When you go to manager, middle manager, senior manager, it's not just the application process or the interview. You have to do a presentation. How do you present something that will essentially say to the employer, I am the right person for the job? So before that, আমার মনে হয় আমি আরেকটা জিনিস অ্যাড করি, because if anyone want to say that okay, I'm the right person, so in that case আমার মনে হয় তার যে কোম্পানিতে অ্যাপ্লাই করবে তাদের সম্পর্কে তাদের জানতে হবে, তাদের ওয়েবসাইট ঘাঁটতে হবে, যে তারা বেসিক্যালি what they provide. You need to understand about the company, why you're applying for that, the profile of that company. You need to understand the background of the company, what they do, you know, what their business is. Excuse me. Hi, caller, আপনি স্বাগতম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি ওখানে হইতাম চাই, আমরা কিচেন পোর্টারি থেকে শুরু কইরা পেঁয়াজ আলু চুলাইয়া আমরা কইলাম শেফ, আমরা কিচেনের হলতা জানি, আমরা হেলথ সম্বন্ধেও জানি। মানে আমরা ব্রিটিশ যারা লোকাল আছি এরার খাম মিলে না রেস্টুরেন্টও। ওয়ার্ক পারমিটে ধরে লোকা যারা নান লাগাইতে পারে, তান্দুরি, এটা তো ইন্ডিয়ানে বেশি পারে। আমরা বাংলাদেশেও ডাহাত আছে, নান রুটি আরো স্মার্ট শেফ সকল আছে।
তারা ওয়ার্ক পারমিটে শেফ আইব একজনরে আনলো অন্তাইকা আর আমরা খাম গেল মানে এটা তো উচিত না ভাই আমরা বেতনও এবেলা নাই যে আইলো ওয়ার্ক পারমিটে সে হইলো তার ফ্যামিলিতে আইলে তারটা ভালো হইব তো বসেও তারে মায়া করবা বেশি যে মানে হে শক্ত কাম করে কম পয়সায় আর আমরা জেনে লোকেল আছি যারা ব্রিটেনও আছি এরা অত কষ্ট হইরা খাম ইকলাম মানে আমরার খামের দর কম মানে আমার অহন্ত আর কিছু না আপনারা ওটা আলোচনা করুক মানে যারা ওয়ার্ক পারমিটে আইব বা যারা নর্মাল ভাবে যারা কিচেন বর্ডার থেকে শুরু হয়ে যায় শেফ হইছে মানে কামবালা জানে তারার জবের দরকার না বিদেশ থেকে ওয়ার্ক পারমিটে আইনা আমরা অবহেলা করা করতো মানুষে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ কলার। আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওনার জেনে আসলে এটা মনে আমি আনোয়ার ভাইয়ের কাছে যাব যে বেসিক্যালি আমরা এখানে যারা আছি ইনহাউস যারা আছি তাদের কিন্তু একটা শর্টেজ, আমাদের কিন্তু জব নাই, জব ক্রাইসিসে কিন্তু আমরা অলরেডি চলছি। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, বাইরে থেকে কিন্তু লোক নিয়ে এখানে আনতেছি। তাহলে এটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। শেফের যে আমাদের যে কলার যে কল করলেন, যে প্রথম কথা হচ্ছে শেফ এদেশে শর্টেজ অকুপেশন লিস্ট, আপনারা অনেকেই জানেন যে এটাকে শর্টেজ অকুপেশন লিস্ট করা ছিল আনটিল আই থিঙ্ক লাস্ট ইয়ার জানুয়ারি or this year January, exactly forgot. Now it has been removed যে লিস্ট থেকে, অর্থাৎ শর্টেজ অকুপেশন লিস্ট। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি একটু ভেঙে যে তার মানে হচ্ছে এই প্রফেশনটা এখানে শর্টেজ আছে, সো এটাকে শর্টেজ অকুপেশন লিস্টে রাখা হয়েছে, যার কারণে ওদেরকে ইজিলি দেশের বাইরে থেকে আনা যাবে। এখন আমাদের যারা রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ওনার বা ক্যাটার অ্যাসোসিয়েশন ওনার, তারা কিন্তু দীর্ঘদিন ধরে অলওয়েজ গভর্নমেন্টকে বলছে যে হোম অফিসকে যে এই শেফের যে পজিশনটা এটা শর্টেজ অকুপেশনে আছে, আমরা বাইরে থেকে আনতে হবে, আমাদের শেফ নাই। এবং অ্যাজ এ রেজাল্ট গভর্নমেন্ট এটাকে অনেক বছর ধরে শর্টেজ অকুপেশনে রেখেছে। পরবর্তীতে সর্বশেষ যখন স্কিল ওয়ার্কার ভিসাটা চালু করলো তখন আমরা মনে করেছি যে এটাকে শর্টেজ অকুপেশনে রাখবে, বাট মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি অফ দ্য হোম অফিস এটাকে কিন্তু শর্টেজ অকুপেশন থেকে এখন রিমুভ করে ফেলেছে। সো অ্যাজ এ রেজাল্ট এখন এটা কিন্তু অন্য অন্য নর্মাল স্কিল ওয়ার্কার ভিসার মতোই। সো এখন যদি কোনো শেফকে বাইরে থেকে আনতে হয় তাকে শর্টেজ অকুপেশন হিসেবে আনতে পারতেছে না, তাকে নর্মাল স্কিল ওয়ার্কার ভিসা আনতে হচ্ছে। সেক্ষেত্রে তার বেতনের যে স্কেল স্যালারি সেটা আপনার 27,500 মোর দেন দ্যাট, কারণ 25,600 হচ্ছে মিনিমাম স্যালারি বাইরে থেকে যদি আনতে হয়। আর শেফ হিসাবে শেফের স্যালারি কিন্তু এমনি সম্ভবত যে গভর্নমেন্ট অকুপেশনাল যে ক্লাসিফিকেশন কোড সেখানে আরও কম। তাহলে একটা শেফ আনতে হলে তাকে মিনিমাম স্যালারি দেখাতে হবে 25,600 কারেন্টলি, এবং কারেন্টলি এটা শর্টেজ অকুপেশনে না। তার মানে একটা এমপ্লয়ার যদি একজন শেফকে বাইরে থেকে আনতে হয় তাহলে তাকে এখন সে বাইরে থেকে স্কিল ওয়ার্কার আনবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কলার উনি ফোন করেছেন উনি যেটা বললেন যে আমি একসময় কিচেন পোর্টার ছিলাম, সেখান থেকে আমি আস্তে আস্তে আমি কাজ শিখে আমি অনেক স্কিল অর্জন করেছি, বাট এখন জব নাই, এখন আমার জব নাই। অন্যদিকে আরেকজনকে বাংলাদেশ থেকে আনা হচ্ছে যার যে হয়তো কিছুই জানে না, সে হয়তো বেসিক কিছু নলেজ জানে। অবশ্যই এটা ভালো না, প্রথম কথা হচ্ছে, কারণ গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে এই স্কিল ওয়ার্কার চালু করার মানে হচ্ছে এখানকার যে শূন্যতাটা ফিল আপ করা, কিন্তু তার মানে এটা না যে এই স্কিল ওয়ার্কারের মাধ্যমে এখানকার লোকের জব। যদিও এখন আরেকটা জিনিস আপনারা জানেন, আপনিও জানেন হয়তো, রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট, এটা কিন্তু এখন নাই। অর্থাৎ এখানকার একজন এমপ্লয়ার বাইরে থেকে একজন শেফ আনতে গেলে আগে যেরকম দেখাতে হতো যে আমার রেসিডেন্ট আমি কাউকে পাই নাই, দেওয়ার পর আমি বিদেশ থেকে রিক্রুট করছি, এখন কিন্তু ওই টেস্টটা এখন আর নাই। আচ্ছা, যেটাকে বলা হয় রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট। সো দ্যাট মিনস উইদাউট এনি রিজন একজন এমপ্লয়ার বাইরে থেকে আনতে পারে। কিন্তু আমি জানি না যে আমাদের যে কলার ফোন করছেন, কিন্তু আমরা এখনও রেস্টুরেন্ট সেক্টরে যারা আমাদের যারা কমিউনিটিতে বিজনেস করছে তারা কিন্তু স্টিল বলে আমার ভাই শেফের জন্য আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ শর্টেজ, আমার কিন্তু বিজনেস চালাতে পারছি না, আমি আর লন্ডনের বাইরে অনেক রেস্টুরেন্ট কিন্তু আসলে আমি শেফ নাই, ভালো শেফ পাচ্ছি না। কিন্তু সেই ক্ষেত্রে আমার যে কলার ফোন করেছেন আজকে, অবশ্যই ওনার যদি এটা হয় দুঃখজনক, কারণ অবশ্যই এক্সপেরিয়েন্স শেফের কিন্তু এখনও দাম আছে। তাহলে এখানে আমি যেটা দেখছি যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে বিশেষ করে বাংলাদেশি রেস্টুরেন্টে একটা জিনিস মনে হয় এখানে শর্টেজ আছে, যে রিক্রুটমেন্ট সিস্টেম।
রিক্রুটমেন্ট সিস্টেম যেটা এইটার কারণে হয়তো আমরা অর্থাৎ মানে আমার রেস্টুরেন্টে যদি এখন লোক লাগে আমি কি এটা জানাতে পারছি না যে এমন কোনো মাধ্যম নাই হয়তোবা যে আমি এটা লোক নেব, কিংবা আমি যদি এখন যদি চাকরি করতে চাই, আমি যদি শেফ হই কিংবা আমি যদি কুক হই, আমি জানতে পারছি না যে কোথায় গিয়ে আমি জবটা পাবো। যেটা আমরা ইংলিশ জবে, যেটা আমরা মেন স্ট্রিম জবে যেটা দেখি যে বিভিন্ন ধরেন যে ইন্ডিড বলি কিংবা রিড বলি কিংবা আদার্স যে ব্লু অ্যারো কিংবা এই টাইপের যারা অনেক কিন্তু এখানে রিক্রুটমেন্ট এজেন্সি আছে, আমার মনে হয় এইটা একটা বোধহয় আমাদের একটু নজর দেওয়া উচিত। কি মনে হয় আপনার, যে প্রপার রিক্রুটমেন্ট সিস্টেম, That any is portal or even though it can be a portal, অনলাইনে তারা চাইতে পারে যে আমার যদি কোনো রেস্টুরেন্টে লোক দরকার হয় আমি পোর্টালে একটা রিক্রুটমেন্ট যদি অ্যাড দিলাম। এখন মনে হয় আমাদের কমিউনিটির এই ধরনের বেশ কিছু সিস্টেম বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে সম্ভবত আছে, বাট আচ্ছা। যেটা যারা একদম 100% বিজনেসের সাথে জড়িত তারা আছে। বাট এই ক্ষেত্রে যেটা ওই যে উনি যেটা বললো বেতন কম এবং বেশি বেতন, তো ওখানে কিন্তু যাদেরকে বাইরে থেকে আনে তাদের কিন্তু বেতন আরও বেশি বেশি দেখাতে দিতে হচ্ছে। হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যারা স্কিল যারা আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং এটা করা উচিত। আপনি বাইরে থেকে, কারণ গভর্নমেন্টের উদ্দেশ্য এটা না যে বাইরে থেকে লোক আনবেন, আপনি এখানকার রেসিডেন্ট যারা আমাদের যারা আছেন তাদেরকে বাদ দিয়ে বাইরে থেকে আনবেন। কারণ একজন এক্সপিরিয়েন্স শেফ ওনাকে যে কেউ কিন্তু চাইবে। সো সেই ক্ষেত্রে আমি জানি না এটা আসলে ওনার কোশ্চেনের কারণে, বাট উনি যদি এক্সপিরিয়েন্স হয় ওনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে। যাই হোক, আমরা কিন্তু আর বেশিক্ষণ আমাদের হাতে সময় নাই, কিন্তু তার আগে আমি জাস্ট 1 মিনিট করে আপনার কাছে জানতে চাইব। আমাদের কিন্তু আজকে অনেক কিছুই জানার ছিল, আমাকে বোধহয় আপনাদের সাথে আবারও বসতে হবে এই বিষয়গুলো আলোচনা করে। বিশেষ করে আপনার সাথে আমার প্ল্যান ছিল যে আমরা একজন এই নতুন একটা ছেলে, আমরা অনেক সময় চিন্তা করি যে ওয়ার্কিং অ্যাব্রড যে যাওয়ার জন্য আমরা প্যারেন্টসরা কিন্তু তাদেরকে হয়তো চিন্তা করি একটা সুযোগ পেলেও আমরা পাঠাতে চাই না, লাইক সাউথ কোরিয়া বলেন, চায়নাতে বলেন কিংবা ইন্ডিয়াতে বলেন, একটা ভালো ভালো জবের কিন্তু অপরচুনিটি থাকে যারা ফ্রেশার, কিন্তু তাদেরকে হয়তো প্যারেন্টস চিন্তা করে যে ও আমার ছেলে যাবে, এটা যে কতটুকু দরকারি আমার মনে হয় এই ব্যাপারটা আপনি কি কোনোভাবে আলোকপাত করবেন আজকে খুব স্বল্প পরিসরে? করতে পারি, জাস্ট ব্রিফ। yeah, brief. I think our community in the Bangladeshi community, we like to protect our children. That's the problem. We don't want to let them go. So there are lots of jobs where there are opportunities to go abroad. By going abroad, it opens the horizon, the experience, the culture that you get to see, and they will learn from that. What we should be doing is trying to support our children to go and get that experience, because when they go abroad they get different levels of experience that they can bring back. A lot of jobs now, that requires you to go abroad. So for instance, medicine, if you're studying medicine, which tends to be between 5 to 7 year course, you've got 2 years that you have to go abroad anyway to a hospital to learn the practical in the hospital, do all of that, and then when you come back then you do a report on what you've learnt. So that's practical experience that you go out to learn. But it's not just restricted to medicine. You know, you have financial sector. A lot of companies send their staff out to different countries to learn about different financial systems, different accounting systems, different methods of accounting, different methods of commercial practices. So there are so many different ways to do things and so many different regulations that you need to learn, because what we learn here in the UK is about our own regulations in the UK, but what we don't learn is the regulations that are out there in the other countries. So I would urge people to send their children abroad so that they can learn experience from outside. থ্যাংক ইউ সারোয়ার ভাই। আমরা অলমোস্ট শেষের দিকে, জাস্ট আপনাকে 1 মিনিট বলতে বলবো
যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা নতুনভাবে কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, জাস্ট 1 মিনিট। এবং এটার ধন্যবাদ। অবশ্যই যারা নতুনভাবে কোনো কিছু শুরু করবে, এখন দুইটা, একটা হচ্ছে সে কি বিজনেস করবে নাকি সে তার জবে যাবে, অর্থাৎ সে কি তার এমপ্লয়মেন্ট, যে সেটা হতে পারে সিভিল সার্ভিস, সেটা হতে পারে প্রাইভেট সার্ভিস। তাহলে সেই ক্ষেত্রে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে সরোয়ার ভাই যেভাবে অ্যাডভাইস করলেন যে কিভাবে সিভিল সার্ভিস পাওয়ার জন্য কিভাবে নিজেকে ইকুইপ করতে হবে, সো দ্যাট সেটা ট্রেনিংয়ের মাধ্যমে হোক, সেটা জব ইন্টারভিউর মাধ্যমে হোক, সেটা তার প্রেজেন্টেশনের মাধ্যমে হোক, অথবা সে যদি বিদেশ থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তাহলে সেটা হচ্ছে তার, সে যদি সার্ভিসে যেতে চায়। অন দ্য আদার হ্যান্ড, যদি সে তার লাইফ শুরু করতে চায় না আমি জব করব না বা সিভিল সার্ভিসে যাব না, রাদার দেন আমি নিজে কোনো কিছু করব, তাহলে নিজে যদি কোনো কিছু করতে হয় সেটা তো অবশ্যই তার প্রথম কথা হচ্ছে তাকে চুজ করতে হবে কোন সেক্টর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরোয়ার একটা কথা মনে একবার বলেছেন যে আমাদের প্যারেন্টস দে ওয়ান্টস ইউ ডু দিস রাদার দেন, I think it should be like what I want to do, what I like to do, rather than my parents imposing to do this particular business. কারণ sometimes হয়তো আমাদের কাছে, অনেকের কাছে, আমাদের যাদের এখানে মা বাবা বা কনজারভেটিভ, তারা হয়তো বলে না তুমি এই বিজনেসটা করো, আমি হয়তো রেস্টুরেন্ট বিজনেস করবো, তুমি এটাই করো। কিন্তু তার ছেলে চাচ্ছে সে কম্পিউটার আইটি বিজনেস অথবা ফ্যাশন বিজনেস। সো তার যদি ওইটাতেই যদি থাকে, তাহলে তাকে ওই ফ্যাশন বিজনেসের উপর তাকে স্টাডি করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, তাকে স্বাধীনতা দেওয়া উচিত। কারণ যেটার প্রতি তার ইনক্লিনেশন বা তার যে ঝোঁক আছে সেটাকেই সে ভালো করতে পারবে, এবং তাকে ওইভাবে রিসার্চ, মার্কেট রিসার্চ বলেন, রেগুলেটরি রিসার্চ করেন, ওইভাবে তাকে সামনের দিকে এগোতে হবে। ধন্যবাদ। যা হোক, আমাদের আলোচনা অনেক বস্তুনিষ্ঠ ছিল, অনেক গঠনমূলক ছিল। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা যেটা বুঝলাম যে বিশেষ করে জবের ক্রাইসিস নিয়ে যেটা আপনাদের দর্শক যেটা বললেন, সেটা একটা বিশাল আসলে আলোচনার বিষয় যে আমাদের এইখানে জবের ক্রাইসিস, কিন্তু আমরা তদুপরি লোক নিয়ে আসছি বাইরে থেকে। তো এইটা মনে হয় আমাদেরকে চিন্তা করার সময়, এটা চিন্তা করা উচিত। এবং পাশাপাশি যেটা সরোয়ার ভাই যেটা উল্লেখ করলেন যে এই দেশে জব, মানে মেইন স্ট্রিমে জব নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটা এখনও কিন্তু পিছিয়ে আছি, যে আমাদের পাশের দেশের অনেকেই কিন্তু খুব ভালো করছে, বিশেষ করে হায়ার জবগুলোতে। তো আমার মনে হয় আমাদেরকে একটু দেখতে হবে কীভাবে এই জবগুলো আমরা পেতে পারি। আমাদেরকে আরেকটু ওদের যেখানে আমরা অ্যাপ্লাই করব তাদের সম্পর্কে জানা উচিত অ্যাপ্লাই করার আগে। তাহলে হয়তো আমরা মনে হয় আমাদের জব সাকসেস ইন্টারভিউটা ভালো হতে পারে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা, এবং আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।